মাহমুদ, আমি আসলে একটা বিষয় জানার ব্যাপারে খুবই কিন, এবং আমি ধারণা করি যে আমার যারা দর্শক রয়েছেন তারাও বিষয়টি এই বাস্তবতায় এই সময়টাতে জানতে চায় যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা, মানে ফিরে আসা মানে হচ্ছে যে আবার আগের মতো কার্যক্রম পরিচালনা করা বা রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসার কথা আমি বলছি, সেটির কিসের উপরে নির্ভর করছে? যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন, নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কামব্যাক করতে চান? আমরা সচেতন ভাবেই অপেক্ষা করছি। এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না এবং আমাদের কারণে দ্রব্যমূল্য বাড়ছে বা এই হচ্ছে। গার্মেন্টস শ্রমিকরাও যখন আন্দোলন করে তখন বলে যে স্বৈরাচার ফিরে এসছে গার্মেন্টস শ্রমিক হিসাবে। যখন ভিক্ষুকরা বা আপনার কি বলে মাজার ভাঙচুর করা বা মাজারের যারা খাদেম তারা যখন আন্দোলন করলে বলে স্বৈরাচার মাজারের খাদেম হিসেবে ফিরে এসছে, এই বক্তব্য যখন দেওয়া হয় তখন আমরা সচেতন ভাবেই আমরা একটু দৃষ্টি পাচ্ছি যে কারণ যাতে আমাদের উপর দোষ না আসে। আওয়ামী লীগ এমন একটি দল যেই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, কোটি কোটি সমর্থক আছে। আওয়ামী লীগ ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যাবে না। আওয়ামী লীগ আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। আওয়ামী লীগ সচেতন ভাবেই এখন আছে। আওয়ামী লীগকে এই মুহূর্তে প্রবাসী সরকার বা এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করছে ফর্ম করার? মানে এই লেজিটিমেসির প্রশ্নে যদি আমি বলি, আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার দলের সভানেত্রীর যোগাযোগ রয়েছে, সেই ক্ষেত্রে এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা প্রবাসী সরকার গঠনের? এরকম চিন্তা ভাবনার কথা আমি শুনিনি বা এই আলোচনা কারোর সাথে হয়নি। রাইট। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি খুব ছোট করে কয়েকটি বিষয় একটু আপনার সামনে তুলে ধরতে চাই। একটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু জাতির জনক কিনা সেই বিষয়েও একটা বিতর্ক শুরু করেছে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের একটি অংশ, এবং এটি অবশ্য উত্থাপন করবার পরেই প্রবল বাধার মুখে পড়েছে, প্রবল সমালোচনার মুখে পড়েছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে বঙ্গবন্ধুর মতো মানুষকে এই যে বিতর্কের মুখে দাঁড় করানো, মানে এই যে একটা অবস্থা তৈরি হওয়া, সেখানে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে আপনাদের নিজেদের করে রাখার একটা প্রবণতা, এটি যে জাতির জনক, মানে জাতির কাছে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেই কাজটি করতে কি আপনারা ব্যর্থ হয়েছেন? মানে সেই ব্যর্থতার ফল হিসেবে কি এটি হচ্ছে কিনা? কখনো আমরা মনে করিনি এবং করি না যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের। বঙ্গবন্ধু জাতির, বঙ্গবন্ধু বাংলাদেশের 17-18 কোটি মানুষের। এবং শুধু বঙ্গবন্ধু কেন, আমাদের স্বাধীনতা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে। কায়েদে আজমের জন্মদিন পালন করা হচ্ছে, মৃত্যু দিবস পালন করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা উড়ানো হচ্ছে। সুতরাং অনেক কিছু, জাতীয় সঙ্গীত আপনার পরিবর্তন করার কথা বলা হয়েছে। তো সুতরাং দেশের স্বাধীনতা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলা মানে তো স্বাধীনতাকে নিয়েই প্রশ্ন তোলা, অন্য কিছু তো। রাইট। আরেকটি বিষয়, সেটি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেখানে বেশ দৃষ্টি কেড়েছে, সেটা হচ্ছে যে ওই যেটি প্রশ্নটি আগেও করেছিলাম, যে ভিন্ন মতকে দমন করার যে একটা অভিযোগ আপনাদের রয়েছে গত রেজিমে, সেখানে আয়নাঘরের যে একটা সিম্বল তৈরি হয়েছে, বলা হচ্ছে যে আয়নাঘরের মাধ্যমে নির্যাতনটা করা হতো। সেই বিষয়টা নিয়ে এখন তো সরকার ক্ষমতায় প্রায় 3 মাস, আয়নাঘরটা কোথায় একটু দেখার, কিন্তু তারাই তো একটা আপনার র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এই সরকারের র্যাব প্রধান বলেছে আয়নাঘরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আয়নাঘর তারপর আপনার আসিফ নজরুল সাহেব, তিনি আইন উপদেষ্টা, তিনি এতদিন বলেছেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। তো এখন 26 লক্ষ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেওয়া হোক, সেই 26 লক্ষ ভারতীয় কই? আমার প্রশ্ন, ওনার কাছে সবইটাই আমার প্রশ্ন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি। উনি একসময় বিচিত্রায় কাজ করতেন, আমার সাক্ষাৎকারও নিয়েছিলেন একবার। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা ছিলাম এবং আমি সর্বদলীয় ছাত্র ঐক্যের চেয়ারম্যান হিসেবে কাজ করছিলাম, তখন আমার সাক্ষাৎকারও নিয়েছিলেন। তো উনি শিক্ষক মানুষ, আমি নিজেও শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়িয়েছি, জাহাঙ্গীরনগরে পড়িয়েছি, নর্থ সাউথে পড়িয়েছি, ইস্ট ওয়েস্টে পড়িয়েছি। আমি ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর আমি বোর্ড মেম্বার ছিলাম।
আমি নিজেও শিক্ষক, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর হিম। তো আমি তার কাছে প্রশ্ন যে 26 লক্ষ ভারতীয় কই, আয়নাঘর কই, যেহেতু উনি আইন উপদেষ্টা, সেটা একটু জনগণকে দেখাক। রাইট। একটি বিষয় অনেকেই জানতে চায় যে আজকে আপনারা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থানে রয়েছে, মানে আওয়ামী লীগের প্রতি তাদের যে অবস্থান, তাতে করে সত্যিকার অর্থেই একটা বিরাট অংশ দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলে অনেকে মনে করছে। এখন আপনারা যদি কখনো আবার রাষ্ট্র ক্ষমতায় যান, সেক্ষেত্রে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে বা হয়েছে বা যেভাবে আপনারা দেখছেন বিষয়টিকে, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সঙ্গে কি আপনারা একই ধরনের আচরণ করবেন, নাকি একটু সহনশীলতা আপনাদের মধ্যে আশা করতে পারি আমরা? দেখুন, অবশ্যই নয়, অবশ্যই নয়। আমরা কখনো প্রতিহিংসামূলক আচরণ, আমি নিজে ব্যক্তিগতভাবে করার পক্ষপাতী নয়, এবং আমরা মনে করি আমার দলও প্রতিহিংসামূলক আচরণ করার পক্ষপাতী নয়। কারণ কেউ প্রতিহিংসা, আমার বিরুদ্ধে প্রতিদিন মামলা হয় একটি একটি, তো পর্যন্ত 50 কি 60টি হয়েছে, আজকেও একটি নাকি হয়েছে, প্রতিদিন একটি একটি করে হয়, এবং সবগুলো কপি পেস্ট। এ নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই, আমরা সেটা কখনো করব না। এবং আমাদের বিরুদ্ধে নিউজ হয়। আমি গত 10 বছরে ইউএইতে গেছি দুবার, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর একবার, এর আগে একবার। ইউএইতে নাকি একটা রাস্তার ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে সবগুলো হচ্ছে ডক্টর হাসান মাহমুদ, এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ দেওয়ার পরও ছাপায়নি। তো এখন এই যে আই ডোন্ট নো হাউ করছে, তো এই যে প্রতিহিংসা বা এই যে অপপ্রচার, আমরা এই কাজ করব না, এই কাজ করার পক্ষপাতী না। কেউ খারাপ উদাহরণ তৈরি করলে সেই খারাপ উদাহরণকে অনুসরণ করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, আপনি জানেন যে তাকে একটা বুড়ি পথে কাঁটা বিছিয়ে দিত, তিনি সেই বুড়ি যখন অসুস্থ হলো তখন সেই বুড়ি দেখতে গিয়েছিলেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলাম, তখন আমাকে একবার অপহরণ করা হয়েছিল, ইসলামী ছাত্র শিবির অপহরণ করে আমাকে মেরে ফেলতে চেষ্টা করা হয়েছিল। লাকিলি আই ওয়াজ সেভড। পরে আমাকে যারা অপহরণ করেছিল তাদের একজনের পায়ের উপর দেওয়াল পরে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। আমি মুসলমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণকে স্মরণ করে আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সে 1 মিনিট আমার দিকে অপলক নেত্রে তাকিয়েছিল, আমি কেমনে তাকে দেখতে গেলাম। তো সুতরাং তারা যে খারাপ উদাহরণগুলো তৈরি করেছে সেটি কখনো আমরা অনুসরণ করতে চাই না, সেটি অনুসরণ করা সমীচীন নয়। রাইট। যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দুটো কুইক কোয়েশ্চেন। একটা হচ্ছে যে জামায়াত ইসলামী বিষয়ে আপনি অবতারণা করেছেন, জামায়াত ইসলামের জি জি আমি মনে করি যে সবার বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন বিদায় হওয়া দরকার, অ্যান্ড পলিটিক্স অফ হেট্রেড এটাও বিদায় হওয়া দরকার। রাইট। দেশে সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর যারা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তারা সরকার গঠন করবে, বিরোধী দলের থেকে গঠনমূলক সমালোচনা হবে, আবার নির্বাচন হবে, যারা বিরোধী দলে ছিল তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে যে পার্টি সরকারে ছিল তারা বিরোধী দলে যাবে, এবং সবাই সব সহনশীল থাকবে, এটি হওয়া উচিত। নিশ্চয়ই। একটা খুব সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে যে জামায়াত ইসলামকে আপনারা শেষ মুহূর্তে নিষিদ্ধ করলেন, সরকার নিষিদ্ধ করলো, আমরা দেখতে পেলাম। আপনার কাছে কি মনে হয় যে সেই সিদ্ধান্তটা ঠিক ছিল? একটা রাজনৈতিক দলকে প্রথমত নিষিদ্ধ করার পক্ষে আপনি নন, সেটি আপনি বলেছেন। দ্বিতীয়ত এমন একটা সময় করা হয়েছে সেটাকে অনেকেই পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে দেখছে, আদর্শিক জায়গা থেকে, যে কারণে জামাতকে নিষিদ্ধ করা দরকার ছিল এবং যখন একটা মোমেন্টাম তৈরি হয়েছিল সেই সময় না করে ওই সময়টাতে করার যৌক্তিকতা নিয়ে যদি আপনি দু এক লাইন বলেন। এই প্রসঙ্গে আজকে আমি কিছু বলতে চাই না, তবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না। রাইট। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে 5 আগস্টকে কেন্দ্র করে বা জুলাইয়ের যে ঘটনা প্রবাহ সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলে যাওয়া,
এখন তারা কি করছে ইত্যাদি ইত্যাদি বিষয় অনেকেরই অনেক ধরনের আমি বলবো যে স্পেকুলেশন রয়েছে। সেই জায়গাটিতে আমি শুধু একটা কথাই আপনার কাছে জানতে চাইবো যে সেনাবাহিনীর ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের, আমাদের অহংকারের। আমাদের সেনাবাহিনী বিশ্বময় যে ভূমিকা পালন করছে সেটি আপনাদেরকে বিশ্বময় গর্বিত করেছে। আমাদের সেনাবাহিনীর ভূমিকার কারণে কোনো কোনো দেশে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের সেনাবাহিনীর কারণে বাংলাদেশকে অনেকে চিনে। এবং আমাদের সেনাবাহিনী অত্যন্ত চৌকস, আমাদের সেনাবাহিনী অত্যন্ত প্রফেশনাল, এবং আমাদের সেনাবাহিনীর গুণগত মান অনেক দেশের সেনাবাহিনীর তুলনায় অনেক ভালো। আমি যখন ব্রাসেলসে পড়ি তখন আমাকে আফ্রিকার একটা ছাত্র, আমি তখন ব্রাসেলস আমার বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছে। তো আমাকে একজন আফ্রিকান ছাত্র প্রশ্ন করেছিল, তোদের দেশে সেনাবাহিনীর ট্যাঙ্ক, তারপর বিমান বাহিনীর কি বিমান আছে? আমি খুব আশ্চর্য হয়েছিলাম, খুব আমার এত লজ্জা লেগেছিল, খুব জন্মেছিল তার উপর। তাকে আমি বললাম, তারপর আমি সব করে বললাম, তো আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সরঞ্জাম জাতিসংঘকে ভাড়া দেওয়া হয়, এবং সুতরাং এবং তারা সবসময় জাতির প্রয়োজনে, দুর্যোগ দুর্বিপাকে তারা জাতির সাহায্যার্থে এগিয়ে এসছে, এবং যে কোনো দুর্বিপাকে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। তা সেনাবাহিনী আমাদের গর্বের ধন। আমি কখনো সেনাবাহিনীকে যারা বিতর্কিত করার চেষ্টা করছে আমি সেটার বিরুদ্ধে, এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয়। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে সবসময় থেকেছে, যখন প্রয়োজন হবে তখন অবশ্যই তারা আরো ঘনিষ্ঠভাবে জনগণের সাথে কাজ করবে বলে আমি মনে করি। ডক্টর হাসান মাহমুদ, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যুক্তরাজ্য, ইউরোপ এবং ইন্টারনেটের কল্যাণে সারা পৃথিবীর যারা বাঙালি দর্শক রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে আপনার দলের যারা নেতাকর্মী রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলবার আছে? অবশ্যই আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আমার দলের নেতাকর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ৭৫-এর পরে হচ্ছে কঠিন সময় গেছে, এবং দল ঘুরে দাঁড়িয়েছে। দল পরপর 4 বার রাষ্ট্র ক্ষমতায় গেছে। সুতরাং দলের নেতাকর্মীদের উপর যে আজকে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এটি আগেও হয়েছে। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে ৭৫-এর পর হত্যা করা হয়েছে, এখনো হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এবং নিপীড়ন নির্যাতন নেমে এসছে। ঘর বাড়িতে থাকতে পারছে না লক্ষ লক্ষ নেতাকর্মী। আমি তাদের সবার উদ্দেশ্যে যেটি বলবো, এই আধার কেটে যাবে এবং সহসা দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, এবং আমরা জনগণের পাশে অতীতেও ছিলাম, হয়তো আমরা থাকবো। এবং আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, তিনি সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল আছেন, সবার সাথে তিনি যোগাযোগ রাখছেন, এবং তার মনোবল শতভাগ চাঙ্গা আছে, এবং আমরা আশা করি যে খুব সহসাই আধার কেটে যাবে। এবং আমি মনে করি যে আমাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটি বলবো, যখন এই আধার কেটে যাবে, আমাদের উপর যে অত্যাচার নির্যাতন এখন হচ্ছে বা হয়েছে, যেন আমাদের দলের নেতাকর্মীরা সেটি না করে। আমরা সবার প্রতি সহনশীল আচরণ করব, এবং জনগণের উদ্দেশ্যে যেটি বলবো যে দেশ অবশ্যই আমাদের রাষ্ট্র পরিচালনা করতে গেলে ভুল ছিল, ভুল হয়, আমরা সেই ভুলগুলোকে স্বীকার করি, এবং ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। এবং আজকে যেভাবে মানুষের মধ্যে যে হতাশা, দ্রব্যমূল্য নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, আমি আশা করব যে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হতাশা কেটে যাবে, দেশ ভালো থাকবে, দেশের মানুষ, দেশে একটি স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। আমরা সবাই একযোগে কাজ করতে চাই এই জন্য, এই লক্ষ্যে। অনেক ধরনের সেদিকে যেতে চাচ্ছেন বা দলীয় ভাবে কি এটি চিন্তা ভাবনা করছেন কিনা? দলের অভিমত নয়, আমি জাস্ট আমার অপিনিয়নটা দিচ্ছি যে এক্ষেত্রে সুবিধা বা অসুবিধাগুলো কি সেটা আমি বলছি। এটি আমার ব্যক্তিগত অভিমত। রাষ্ট্রের অনেকগুলো সংস্কার দরকার, হ্যাঁ, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটি বলেছেন, আমি তার সাথে শতভাগ একমত যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কার। কিন্তু রাষ্ট্র সংস্কারের আগে যেটি বেশি দরকার সেটি হচ্ছে, এবং রাষ্ট্র সংস্কার করার মূল দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন, আমি তার সাথে ব্যক্তিগতভাবে শতভাগ একমত এই ক্ষেত্রে। এবং আমি মনে করি যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হওয়া প্রয়োজন, এবং রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়া 3 মাসে, 6 মাসে, 2 বছরে, 3 বছরে শেষ হয়ে যায় তা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া।
রাইট